আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। যে উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত হলো। আন্দোলনকারীদের মারতে প্রতিটি থানার সামনে বাংকার তৈরি করা হয়েছিল। অর্থাৎ ক্ষমতা দখল করলো সেনাবাহিনী। এবং সবশেষে জানিয়ে দেব, ইতালির প্রধানমন্ত্রীকে ট্রাম্প সুন্দরী বলে আপনি নিশ্চয়ই রাগ করবেন না। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কেউ কেউ সেফ এক্সিটের কথা ভাবছেন, তাদের কার্যক্রমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন গুরুতর অভিযোগ তুলছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দলগুলো। বিশেষ করে জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে এই অভিযোগ ওঠায় তোলপাড় চলছে। কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই বক্তব্য দেওয়ার পর থেকে নানা আলোচনা থেকে রাজনৈতিক অঙ্গনে। নাহিদ নিজেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। নাহিদ বলছেন, উপদেষ্টারা কারা সেফ এক্সিট খুঁজছেন তাদের নামও প্রয়োজনে প্রকাশ করে দেবেন। তার এই বক্তব্য প্রচারের পর সরকারের কয়েকজন উপদেষ্টাও প্রতিক্রিয়া জানিয়েছেন। সর্বশেষ জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। গতকাল তিনি বলছেন, সরকারের কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা নীল নকশার নির্বাচনের চেষ্টা করছেন। তাদের নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। তারা মিটিংয়ে কী আলোচনা করছেন তার খবরও আমাদের কাছে আছে। তিনি বলেন, আমরা সময় দিচ্ছি সংশোধন হওয়ার। সংশোধন না হলে তাদের নাম জনসমক্ষে প্রকাশ করে দেব। ওদিকে বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকেও কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। উপদেষ্টাদের নিয়ে প্রধান দলগুলোর এমন মন্তব্য নানা প্রশ্ন দেখা দিয়েছে। উপদেষ্টাদের কারা কী ধরনের ষড়যন্ত্র করছেন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে, যদিও এ পর্যন্ত দলগুলোর পক্ষ থেকে কোনো উপদেষ্টার নাম বলা হয়নি। গতকাল জামায়াত নেতা তাহের অবশ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছের কয়েকজনের দিকে ইঙ্গিত করে অভিযোগ তোলেন। অনেকে বলছেন, অভিযোগ তোলা দলগুলোই সরকার গঠনের ভূমিকা রেখেছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার পরিচালনায় তারা সহায়তা করছে। এ অবস্থায় তারাই আবার সরকারের উপদেষ্টা নিয়ে প্রশ্ন তোলায় ধূম্রজাল তৈরি হয়েছে। গত 4 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। পরে এক প্রক্রিয়ায় উপদেষ্টা রিজওয়ান আহসান বক্তব্যের সপক্ষে নাহিদ ইসলামকে তথ্য প্রমাণ তুলে ধরার আহ্বান জানান। নাহিদ ইসলামের মন্তব্যের সূত্র ধরে প্রায় একই ধরনের মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবেই দায়সারা দায়িত্ব পালন করে। নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। দেশে থাকুন আর দেশের বাইরে থাকুন, এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। ওদিকে সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও কয়েকজন উপদেষ্টার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে মত দেন স্থায়ী কমিটির সদস্যরা। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টার পক্ষপাতমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করা হয়। এদিকে আন্দোলনকারীদের মারতে প্রতিটি থানার সামনে বাংকার তৈরি করা হয়েছিল। মানুষ মেরে আন্দোলনে ঠান্ডা করার পলিসি গ্রহণ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রত্যেক থানায় এলএমজি পোস্ট তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ থানা ও রাস্তার মোড়ে বালুর বস্তা দিয়ে বাংকার সদস্য ঘাঁটি তৈরি করে তার উপর লাইট মেশিন গান ফিট করা হয়েছিল এই আন্দোলনকারীদের মারার জন্য। এ সংক্রান্ত একটি জিডির কপিও মামলার এভিডেন্স হিসেবে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ বুধবার দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন গত বছর জুলাই আগস্টের সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলোর ধারাবাহিকতা ও পদ্ধতিগত বাস্তবায়নের বিষয়টি প্রসিকিউশনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের প্রমাণের জন্য ওয়াইড স্প্রেস ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে এবং সিস্টেমেটিক্যালি ধারাবাহিকতা ও পদ্ধতিগত বাস্তবায়ন উপায়ে অপরাধ সংগঠিত হয়। এর আগে সোমবার প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের ওয়াইড স্প্রেস অপরাধের সপক্ষে যুক্তিতর্ক তুলে ধরা হয়েছিল। গতকাল তৃতীয় দিনের যুক্তিতর্ক স্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এদিন জুলাইয়ের আগস্ট আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূরের তাপস, হাসানুল ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের কথোপকথন সহ কয়েকটি ফোনালাপ বাজিয়ে শোনানো হয়। একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নিথাল ওয়েপন ব্যবহার করে গুলির নির্দেশ, ওয়্যারলেস বার্তা ও মামলায় সাক্ষ্য দেওয়া বিভিন্ন সাক্ষীর বর্ণনা উপস্থাপন করা হয়। পরে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, প্রসিকিউশনের দাখিল করা এসব তথ্য উপাত্ত থেকে প্রমাণিত হয় যে শেখ হাসিনা সহ বাকি আসামিরা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, হত্যা পরিকল্পনা সহ মানবতা বিরোধী অপরাধ করছেন। ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের 23 অক্টোবর। জুলাই আগস্ট আন্দোলনের কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল ইনু বিরুদ্ধে অভিযোগ গঠনের পর শুনানির জন্য 28 অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এদিন ধার্য করেন। গতকাল সকালে ইনুকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনে পুলিশ। তার উপস্থিতিতে নতুন দিন ধার্য করা হয়। এদিন ইনুর পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবী নাজনীন নাহার বলেন, এ মামলার মোট 1700 পৃষ্ঠার অভিযোগ পড়তে ও প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য 8 সপ্তাহ সময়ের প্রয়োজন। পরে আসামির সঙ্গে 3 দিন 2 ঘন্টা করে কথা বলার অনুমতি দেন ট্রাইব্যুনাল। এদিকে মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী। গণবিক্ষোভের মুখে গতকাল দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তার পলায়নের পর এবার ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ক্ষমতা দখলের বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা। এর আগে প্রেসিডেন্ট আন্দ্রিও রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা। মঙ্গলবার দেশটির জাতীয় পর্যায়ের অনুষ্ঠিত ভোটে আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে 130টি ভোট পড়ে। তবে অভিশংসন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাপতিটি অনুষ্ঠিত হয়েছে, ফলে ভোটটি অসাংবিধানিক বলে দাবি করেন তিনি। এরপরই সেনাবাহিনীর ক্ষমতা দখলের খবর পাওয়া গেছে।